ডিপাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? ভালো আছি। সৈকত ভাই কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আমি আর ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি।
সৈকত ভাই, আপনাদের যে নতুন যে গ্রুপে যুক্ত করেছি বুঝছেন, ওই গ্রুপে নিয়মিত ক্লাস করবেন। আর এই গ্রুপে আমরা হ্যাঁ সময় ভাই, নিয়ে নিয়ে ফৌজদারিটা আমরা শেষ করি। একটা ক্লাস মিস হইলেও আমি দেখা গেছে এটা রেকর্ড সুন্দরভাবে জি জি, করে এই যে দিই। রেকর্ড ক্লাস দিয়েছি, রেকর্ড ক্লাসটা করে নেবেন। মুশফিক ভাই ভালো আছেন? মুশফিক ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আজকে ফৌজদারি কার্যবিধির লাস্ট ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম মনে আছে আপনাদের? বলেন তো কোন পর্যন্ত পড়িয়েছিলাম? কারো মনে নাই? 35-এর এ পর্যন্ত পড়াইছি। 35-এর এ পর্যন্ত। যদি হাজতি হাজতি বিচার শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কারাগারে থাকলে তাকে হাজতে দিতে হবে, যে এটা বুঝাই। আচ্ছা, যদি ওই জেল হাজতে যদি আটক থাকে দণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে বিধান এই পর্যন্ত পড়িয়েছিলাম। আমরা তারপরে চলে যাব 37 ধারাতে। আমরা আর অপেক্ষা না করে ক্লাস শুরু করে দিই। দেখেন, হাজতি আসামি আর কয়েদি আসামি এই দুটার মধ্যে পার্থক্য বুঝেন? মানে হাজতি আসামি আর একটা হচ্ছে কয়েদি, এই দুইটার মধ্যে পার্থক্য কেউ বুঝেন বা কাকে বলে বলতে পারবেন? বলেন তো, কে বলবেন? যদি আসামি হইতাছে আপনার বিচারকালীন অবস্থার মধ্যে যে আর কি আপনার সে ইয়ে থাকবে, আর কয়েদি সে তো দণ্ডপ্রাপ্ত। হ্যাঁ, কয়েদি যে বলতে বোঝাচ্ছে যে ব্যক্তি আপনার বিচার শেষ হওয়ার পরে যেই কারাদণ্ডটাকে দেওয়া হয়েছে সেটা যখন সে ভোগ করবে তাকে বলা হচ্ছে কয়েদি। আর হাজতি আসামি হচ্ছে বিচার শেষ হওয়ার পূর্বে পর্যন্ত যদি সে কোনো আসামি যদি জেল হাজতে আটক থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে হাজতি আসামি। হাজতি আসামি, আপনারা এই যে আসামিদের জামিন করান না, বেশিরভাগ হচ্ছে হাজতি আসামি। হাজতি আসামি মানে বিচার শেষ হওয়ার পূর্বে, মামলার রায় ঘোষণার পূর্বে যদি কোনো আসামি জেল হাজতে আটক থাকে সেটাকে বলা হয় হচ্ছে হাজতি। আর রায় ঘোষণার পরে কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরে যদি কোনো আসামিকে জেল হাজতে আটক রাখে সেটাকে বলা হচ্ছে কয়েদি বা দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত আসামি অথবা কয়েদি। আচ্ছা, আমি এবার 36 ধারাতে চলে যাবো। 36 ধারা ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা, ইংরেজি টাইটেলটা পড়বেন, ম্যাজিস্ট্রেট গণের উপর অর্পিত অতিরিক্ত ক্ষমতা। এটা হচ্ছে 37 ধারা, এটার ইংরেজি টাইটেলটা পড়বেন। চতুর্থ তফসিলে বর্ণিত আর এই ক্ষমতা প্রদান করবেন ক্ষেত্রমতে সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে কোনো জুডিশিয়াল অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তার ক্ষমতার পাশাপাশি অতিরিক্ত ক্ষমতা দিতে পারবেন। এটা কে কে দিতে পারবেন? এটা হচ্ছে আমাদের এখান থেকে এমসিকিউ আসার মতো যে
কে কে ক্ষমতা অতিরিক্ত ক্ষমতা দিতে পারবেন হচ্ছে সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। এই 3 ম্যাজিস্ট্রেট হচ্ছে কোনো নির্বাহী অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কী করতে পারবে, তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অতিরিক্ত ক্ষমতা দিতে পারবেন। তারপর দেখেন ফৌজদারি মামলার আপনার কার্যক্রম শুরু হয় অভিযোগ দায়ের করার মাধ্যমে। ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় চার্জ গঠনের পর থেকে। ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় চার্জ গঠনের পর থেকে, আর জেনারেল কার্যক্রম শুরু হয় মামলা দায়েরের পর থেকে। দেখেন একই মোকদ্দমায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যাবে, 35-এর কতে চলে যান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলহাজতে আটক থাকলে, এটা তো আমরা পড়েছি। এবার আমরা চলে যাবো 42 ধারাতে। 42 ধারাতে বলতেছে জনসাধারণ কর্তৃক ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সাহায্য প্রদান। তাহলে সাধারণ জনগণ আপনার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সাহায্য করবেন কত ধারাতে, বা সহযোগিতা করবেন কত ধারাতে। যেমন ধরেন মুশফিক ভাইয়ের এলাকায় একজন ব্যক্তি গেছে কি করতে, পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট গেছে হচ্ছে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য। এখন যদি এই মুশফিক ভাইয়ের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পুলিশ যদি মুশফিক ভাইয়ের কাছে সহযোগিতা চায়, তাহলে সে পুলিশ সহযোগিতা করতে বাধ্য। ঠিক আছে, সরি, সেই পুলিশকে মুশফিক ভাই সহযোগিতা করতে বাধ্য। তারপরে দেখেন পুলিশ অফিসার ব্যতীত ওয়ারেন্ট জারিকারী বা অন্য কোনো ব্যক্তিকে সহযোগিতা প্রদান। 43 ধারা, এটা আপনার পড়া লাগবে না। তারপরে চলে যাব 46 ধারাতে। কিভাবে গ্রেপ্তার করতে হবে, কিভাবে একজন আসামিকে গ্রেপ্তার করতে হবে। কথা কাজের মাধ্যমে আসামি আত্মসমর্পণ না করলে পুলিশ অফিসার তার দেহ স্পর্শ করতে পারবেন। কোনো আসামির পলায়ন রোধ করার জন্য পুলিশ যে কোনো যুক্তিসঙ্গত পদ্ধতি অবলম্বন করতে পারবেন বা বন্দি করতে পারবেন। 46 ধারা। তারপর দেখেন যদি কোনো আসামির এরকমের কোনো অপরাধ করে যেটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নয়, যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নয়, এরকমের যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করার সময় মৃত্যু ঘটানো যাবে না। তাহলে মৃত্যু ঘটানো যাবে কোন সময়, যখন কোনো অপরাধী আপনার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড নিয়ে কোনো অপরাধ করে এবং ওই আসামিকে গ্রেপ্তার করতে গেলে অসদাচরণ করে বা পুলিশের উপর আক্রমণ করে বা গ্রেপ্তারকারী ব্যক্তির উপর আক্রমণ করে, তখন কি করা যাবে, তাকে আপনার প্রয়োজন বোধে গুলি করা যাবে। মৃত্যু যখন ঘটানো যাবে তখন অনেক মৃত্যু ঘটাবে কী করে, গুলি করেই তো, বা অন্য কোনো পদ্ধতি বা অন্যভাবে আর কি। যদিও সেটা আপনার ইন্টেনশনালি না, সেটা কখনোই ইন্টেনশনালি হবে না। তারপরে দেখেন আমরা এই যে ফৌজদারি কার্যবিধি কিন্তু এমেন্ড হয়েছে, ঠিক আছে, এমেন্ড হয়েছে। এই এমেন্ড হয়ে কতগুলো ধারা আপনার পরিবর্তন করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে। এখানে 46 ধারার এ ধারা যুক্ত করা হয়েছে, গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য। গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য। এই যে আপনার ধারার গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারী আপনার অফিসারের কর্তব্য আলোচনা করা হয়েছে। এখানে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তিকে তার যে এনআইডি কার্ড আছে সেটা কী করতে হবে, প্রদর্শন করতে হবে, নিজের পরিচয় দিতে হবে, দরকার পড়লে আইডি কার্ড দেখাইতে হবে। গ্রেপ্তার করার জন্য যে মেমোরান্ডাম তৈরি করা হয়েছে, গ্রেপ্তার করতে হইলে আপনার একটা আদেশপত্র নিয়ে যাওয়া লাগবে না, সেই আদেশপত্রকে মেমোরান্ডাম বলা হচ্ছে, এটা নিয়ে যাওয়া লাগবে। মেমোরান্ডামে কমপক্ষে একজন সাক্ষীর স্বাক্ষর লাগবে। এই মেমোরান্ডামটা হচ্ছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে যাওয়া ব্যক্তির আপনার যে যে ইনফরমেশন কালেক্ট করবে, তার নাম কি, তার বাবার নাম কি, কোন জায়গা থেকে আটক করেছে, কী অবস্থায় আটক করেছে, তা আটক করার সময় তার কাছে কী কী পাওয়া গেছে, অল ডিটেলস থাকবে মেমোরান্ডামে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্বাক্ষর এবং বৃদ্ধাঙ্গুলের সিগনেচার ছাপ লাগবে। সে যদি স্বাক্ষর করতে পারে তাহলে স্বাক্ষর করবে, মেমোরান্ডামে স্বাক্ষর করবে, নাহলে তার বৃদ্ধাঙ্গুলের আপনার কি করবে, ছাপ লাগবে। বাড়ি ছাড়া অন্য জায়গায় গ্রেপ্তার করতে হলে তার যোগাযোগ করতে হবে কার, বাড়ির লোকের কাছ সাথে, পরিবারের সদস্যের সাথে, আত্মীয় কারোর সাথে অথবা বন্ধুর সাথে আর কি। এই গ্রেপ্তার করার পর হতে ঠিক 24 ঘন্টার বেশি দেরি করা যাবে না। 12 ঘন্টার মধ্যে কি করতে হবে,
তার আইনজীবীর সাথে, তার আত্মীয়র সাথে অথবা তার বন্ধুর সাথে যোগাযোগ করতে হবে। আগে ছিল 24 ঘন্টা, এখন করা হয়েছে 12 ঘন্টা। তাহলে এই যে 12 ঘন্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আপনারা কি করবেন, এটা খুব মনোযোগ সহকারে একটু পড়বেন যে আগে ছিল 24 ঘন্টা, এখন করা হয়েছে 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হবে তার আইনজীবীর মাধ্যমে, তার পরিবারের সদস্যের মাধ্যমে অথবা তার বন্ধু বান্ধবের সাথে। এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার শরীরে যদি কোনো চিহ্ন থাকে, আঘাতের চিহ্ন থাকে, তাহলে তাকে কী করতে হবে, মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। এবার হচ্ছে আমরা 46-এর বিতে চলে যাব। গ্রেপ্তারের সরকারি রেজিস্ট্রার সাধারণ ডায়েরিতে গ্রেপ্তারের তথ্য লিপিবদ্ধ করা এবং গ্রেপ্তার সম্পর্কিত তথ্য প্রদান করা। এটা হচ্ছে 46-এর বি। এই যে গ্রেপ্তারের পর অফিসিয়াল রেজিস্টার তৈরি করতে হবে। উক্ত রেজিস্টারে থাকবে গ্রেপ্তার করার কারণ, সংবাদদাতা এবং অভিযোগকারীর নাম ঠিকানা, গ্রেপ্তারকৃত ব্যক্তির যদি বন্ধু আত্মীয়র নাম ঠিকানা থাকে, এবং এই রেজিস্টার তৈরি করবে গ্রেপ্তারকারী অফিসার, এবং রেজিস্টারের তথ্য গ্রেপ্তারকৃত ব্যক্তির বন্ধু বা আত্মীয় চাইলে দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে আপনার 46-এর বি। 46-এর বি বেশি ইম্পর্টেন্ট না। আমরা 46-এর এতে যে 12 ঘন্টার যে বিধানটা আছে এবং যোগাযোগ করবে কার সাথে, এই দুইটা জায়গা থেকে আপনারা একটু ভালো করে পড়বেন। তারপরে আমরা 46-এর সিতে চলে যাব। গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য নিযুক্ত পুলিশ অফিসার কর্মকর্তা। এখন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য প্রচার করার জন্য দায়িত্ব অর্পণ করবে জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার। দায়িত্ব অর্পণ করা হবে আপনার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নিচে না, এরকম কোনো পুলিশ অফিসারকে, যে সকল দায়িত্ব অর্পণ করতে পারবে তাদের উপর। এখন গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঠিকানা, অপরাধের প্রকৃতি সম্পর্কিত তথ্যসমূহ প্রদর্শন করবে এবং প্রয়োজনীয় ডিজিটাল মাধ্যমে সেগুলো সংরক্ষণ করবে। এখন এই 46-এর ডিতে বলতেছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তা। এটা জাস্ট টাইটেলটা পড়বেন, ভিতরে পড়ার দরকার নেই। তারপরে 46-এর ই, মেডিকেল অফিসার কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির পরীক্ষা। এখন গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয় বা আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি মহিলা হয় তার শরীর পরীক্ষা করবে কোনো মহিলা মেডিকেল অফিসার দ্বারা, মহিলা প্র্যাকটিশনার বা নার্স দ্বারা, বা মহিলা অ্যাটেন্ডেন্স দ্বারা। মানে মহিলা যদি হয় তাহলে তাকে চিকিৎসা এবং পরীক্ষা সবই করবে মহিলা দ্বারা। পরীক্ষা করার পর একটি সার্টিফিকেট প্রদান করবেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার হলে ম্যাজিস্ট্রেট অনুমতি দিবে। প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করানো যেতে পারবে। এটা হচ্ছে আপনার এই 46-এর ই পর্যন্ত আমরা পড়লাম। এখন এটা হচ্ছে আপনার নতুন করে সংযুক্ত করা হয়েছে। এখান থেকে আমাদের 46-এর এতে যে আপনার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আছে সেখানে বলতেছে যে তার আত্মীয়, তার পরিবার, তার বন্ধু, এই 3 জন ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে এবং গ্রেপ্তার করার পর হইতে 12 ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হবে। 47 ধারাতে চলে যাব। আসামিকে যে স্থানে প্রবেশ করে পুলিশ অফিসার কর্তৃক সেই স্থানে তল্লাশি। ধরেন এই যে রতনদের এলাকায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ, গ্রেপ্তার করতে যাওয়ার পরে ওই আসামি হচ্ছে পলায়ন করে এই পাশাপাশি হচ্ছে সৈকতদের বাসা আছে, সৈকতদের বাসার মধ্যে আসামি ঢুকে পড়ছে। এখন আসামি যেই জায়গায় ঢুকে পড়ছে পুলিশও সেই জায়গায় প্রবেশ করতে পারবে, এটাই বলা হচ্ছে আপনার এই 47 ধারাতে। 48 ধারাতে দেখেন যেই স্থানে প্রবেশ করা যায় না সেক্ষেত্রে বদ্ধবিদ। ধরেন যে এদের সৈকত ভাইদের বাসার মধ্যে আসামি প্রবেশ করে দরজা লাগাই দিয়েছে, আর প্রবেশ করা যাচ্ছে না। যখন প্রবেশ করা যাচ্ছে না তখন পুলিশ কি করবে, দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারবে। এবং শুধু ভেঙে প্রবেশই করতে পারবে না, প্রয়োজন বোধে দরজা জানালা ভেঙে বেরও হইতে পারবে। এটা হচ্ছে 48 ধারা। তারপরে এই যে দেখেন এই 48 ধারার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অন্দরমহলে প্রবেশ। অন্দরমহলের ভেতরে প্রবেশের বিধান এই ধারার অধীন। মানে ইংরেজি টাইটেলটা আপনারা একটু দেখেন। 46 ধারার একটা সেকেন্ড পার্টে চলে যান। সেকেন্ড পার্টে দেখেন এখানে দেওয়া আছে যে
48 ধারার ইংরেজিটা দেখবেন ব্রেকিং ওপেন জানানা, ব্রেকিং ওপেন জানানা। এখন কিন্তু আপনার এই যে ব্রেকিং ওপেন জানানা এইটাতে একটু আপনারা করেন, দাগ দিয়ে রাখেন। এই কোশ্চেনটা আপনার ইংরেজিটা উঠাই দিয়ে বলবে এটা কত ধারাতে বলা আছে। আমি যদি প্রশ্ন করতে হইতাম তাহলে একদম সরাসরি এই ব্রেকিং ওপেন জানানা এটা উঠাই দিতাম, উঠাই দিয়ে বলতাম যে এই শব্দটা কত ধারাতে উল্লেখ করা আছে। দুইবার ভাবতাম না, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা অন্যান্য যে প্রশ্ন করতে আছে তারাও কিন্তু এরকমই করতে পারে, সুতরাং আপনারা এখানে একটু দাগ দিয়ে রাখেন। মুশফিক ভাইয়ের কি হইল? হ্যাঁ, এবার 49 চলে যান। 49 বলছে মুক্তি লাভের জন্য দরজা জানালা ভেঙে বাইরে হওয়া। যেমন এই যে আপনার 48 ধারাতে দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারে, সেই সময় সে একই রকমের পদ্ধতিতে যদি প্রয়োজন পড়ে তাহলে দরজা জানালা ভেঙে পুলিশ ভিতরে যদি আটক হয়ে থাকে তাহলে সেখান থেকে বের হইতে পারবে, এটা বলতেছে আপনার 49 ধারাতে। তারপর দেখেন 50 ধারাতে বলতেছে অনাবশ্যক বাধা প্রদান করা যাবে না, নো আননেসেসারি রেস্ট্রেন্ট, নো আননেসেসারি রেস্ট্রেন্ট। কোনো আসামির পলায়ন রোধ করার জন্য যতটুকু যুক্তিসঙ্গত বাধা প্রদান করা প্রয়োজন তার অধিক বাধা প্রদান করা যাবে না। যেমন ধরেন একজন আসামিকে বাধা প্রদান করার জন্য তার একটা ধরেন একটা চাটি মারা লাগতেছে বা বাস যেটা বাড়ি করা মারা লাগতেছে, তাতে দ্যাটস এনাফ, তাকে গ্রেপ্তার করা যাচ্ছে। কিন্তু তাকে গ্রেপ্তার করা ইজিলি যখন গ্রেপ্তার করা যাচ্ছে তখন তাকে তো গুলি করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই জন্য বলতেছে যে গ্রেপ্তার করার জন্য যতটুকু বাধা দেওয়া প্রয়োজন তার থেকে অতিরিক্ত বাধা দেওয়া যাবে না। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি, এটা বলতেছে আপনার 51 ধারাতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি, সার্চ অফ অ্যারেস্টেড পারসন, সার্চ অফ অ্যারেস্টেড পারসন। দেখেন গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে কোনো অস্ত্র সংগ্রহ করা হলে তার একটি লিস্ট তৈরি করতে হবে এবং লিস্টের একটি কপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রদান করবে। এটা হচ্ছে 51তে। আমরা চলে যাবো 52তে। 52 ধারাতে বলতেছে আপনার মহিলার দেহ তল্লাশি, মোড অফ সার্চিং ওমেন, ইংরেজি টাইটেল দাগা রাখেন 50 ধারার আপনার ইংরেজি টাইটেলটা মনে রাখবেন, 52 ধারার ইংরেজি টাইটেলটা মনে রাখবেন, আর 53 ধারার ইংরেজি টাইটেলটা মনে রাখবেন। এই তিনটা ধারার ইংরেজি টাইটেল খুব গুরুত্বপূর্ণ, একদম ইংরেজি টাইটেল উঠাই দিয়ে বলবে কত ধারাতে বলা আছে। তাহলে মহিলা পুলিশ দ্বারা কঠোর শালীনতার সহিত বা কঠোর শালীনতা বজায় রেখে কী করতে হবে, এই মহিলাদের কী করতে হবে, তল্লাশি করতে হবে। 53 ধারাতে বলতেছে মারাত্মক অস্ত্র পাওয়া গেলে সেক্ষেত্রে বিধান পাওয়ার অফ সিজ অফেন্সিভ ওয়েপন, পাওয়ার অফ সিজ অফেন্সিভ ওয়েপন। তল্লাশিকালে আসামির নিকট যদি মারাত্মক কোনো অস্ত্র পাওয়া যায় তাহলে সেটি যদি উক্ত আসামিকে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের নিকট আপনার হাজির করা হয় তার নিকট ওই অস্ত্র জমা দিতে হবে। এটা হচ্ছে আপনার 53 ধারা। 53 ধারার ইংরেজি টাইটেলটা ভালো করে মনে রাখবেন, 52 ধারার ইংরেজি টাইটেলটা ভালো করে মনে রাখবেন, তারপরে 50 ধারার টাইটেলটা মনে রাখবেন, 46 ধারার টাইটেলটা মনে রাখবেন, ঠিক আছে? এখন এই 54 ধারাতে আমরা চলে যাব। 54 ধারাতে বলতেছে যে কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া কীভাবে গ্রেপ্তার করা যায়, কোনো ব্যক্তিকে কয়টি ক্ষেত্রে এবং কোন কোন ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে, এটা বলতেছে আপনার 54 ধারাতে। দেখেন 54 ধারাতে কোনো ব্যক্তিকে আপনার পরোয়ানা ছাড়া, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আপনার কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে, এটা হচ্ছে পরোয়ানা ছাড়া মানে ওয়ারেন্ট ছাড়া, ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। এটা 11 ধরনের ব্যক্তিকে কী করা যাবে, গ্রেপ্তার করা যাবে। পুলিশের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। আবার কোনো অপরাধ করলে যার সাথে 7 বছরের কম বিশ্বাস করার কারণ আছে যে এমন অপরাধ সংগঠনের এবং পুলিশের কাছে গ্রেপ্তারের অপ্রয়োজনীয় মনে হতে পারে, কারণ মনে হতে পারে
অন্য কোনো অপরাধ করা থেকে প্রতিরোধ করতে, অপরাধের যথাযথ তদন্ত করার জন্য, সাক্ষ্য প্রমাণ রক্ষা করার জন্য, কোনো ব্যক্তিকে প্ররোচনা, হুমকি বা প্রতিজ্ঞা করা থেকে বিরত থাকার রাখতে, আদালতে উপস্থিত নিশ্চিত করার জন্য কি করা যাবে, এই যার যেই অপরাধ হলো 7 বছরের কম, এই ক্ষেত্রে আপনার এই কয়টা গ্রাউন্ডে কি করা যাবে, তাকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যাবে। এই কয়টা গ্রাউন্ডে কি করা যাবে, তার পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যাবে যদি তার আপনার কারাদণ্ড হয় 7 বছরের কম। তারপর দেখেন, বিশ্বাসযোগ্য তথ্য আছে যে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা 7 বছরের বেশি সময় কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে। এখনও কিন্তু দুইটা পয়েন্ট অফ ভিউ আছে, ঠিক আছে, এখানে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে, নতুন করে যুক্ত করা হয়েছে। একটা হচ্ছে 7 বছর কারাদণ্ড, 7 বছরের নিচে যদি হয় তাহলে ওয়ারেন্ট ছাড়া এই যে গ্রাউন্ডের কথা আমি বললাম, এই গ্রাউন্ডে কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে। আর 7 বছরের উপরে, 7 বছরের উপর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত আপনার যে কোনো গ্রাউন্ডে বা যে কোনোভাবেই কী করা যাবে, গ্রেপ্তার করা যাবে। এইখানে কোনো আপনার স্পেসিফিকভাবে কোনো গ্রাউন্ডস প্রয়োজন নাই, ঠিক আছে। এবার আমি চলে যাব, দেখেন 4 নম্বরটা, যদি কোনো ব্যক্তির নিকট বাড়ি ভাঙা যন্ত্র পাওয়া যায় তাহলে তাকে কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে। যাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, ডিক্লেয়ার অ্যাজ ক্রিমিনাল, বাংলাদেশ সরকার কর্তৃক ধরেন যে এই ডিপয়কে কী করা হয়েছে, ক্রিমিনাল হিসাবে ঘোষণা করা হয়েছে, তাকে কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে। বা আমাকে যদি ক্রিমিনাল হিসাবে ঘোষণা করা হয় বাংলাদেশ সরকার থেকে, তাহলে আমাকে যে কোনো সময় যে কোনো অবস্থানে গ্রেপ্তার করা যাবে। তারপরে দেখেন, কারো কাছে যদি চুরির সম্পত্তি পাওয়া যায়, বিশ্বাস করার কারণ থাকে যে সে অপরাধটি করেছে, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। পুলিশের নিকট, পুলিশের কাজে যদি কেউ বাধা প্রদান করে বা হেফাজত থেকে পলায়ন করার চেষ্টা করে, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। প্রতিরক্ষা বাহিনী থেকে যদি পলায়ন করে যদি কোনো ব্যক্তি, যেমন ধরেন আর্মির, বিজিপি, তারপরে এয়ারফোর্সের কোনো ব্যক্তি, সৈনিক যদি বা কোনো অফিসার যদি পলায়ন করে, পলাতক হয়, তাহলে তাকে কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে বিনা ওয়ারেন্টে। বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ যদি কেউ করে থাকে, তাহলে তাকে কী করা যাবে, গ্রেপ্তার করা যাবে। তারপর মুক্তিপ্রাপ্ত আসামি যদি 565(3) ধারা ভঙ্গ করলে কাকে কী করা যাবে, গ্রেপ্তার করা যাবে, যাকে গ্রেপ্তারের জন্য অনুরোধ করা হয়েছে। হায়ার অথরিটি থেকে যদি কাউকে যদি গ্রেপ্তার করার জন্য আপনার অনুরোধ করা হয় বা অনুরোধপত্র পাঠানো হয়, তাহলে তাকে কী করা যাবে, গ্রেপ্তার করা যাবে। এই যে 11টা ক্ষেত্রে করা যাবে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। 54 এ ধারা নতুন করে সংযুক্ত করা হয়েছে। এখানে বলা হচ্ছে যিনি গ্রেপ্তার হয়েছে তাকে পুলিশে গ্রেপ্তারের কারণ জানাইতে হবে। প্রত্যেক পুলিশ কর্মকর্তা যদি ওয়ারেন্ট বা পরোয়ানা ব্যতীত কাউকে গ্রেপ্তার করে, তাহলে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারের কারণ জানাবেন। এটা হচ্ছে 54 ক ধারাতে নতুন করে সংযুক্ত করা হয়েছে। এটা গেলে এখন আমরা 54 ধারা যে 11টা পয়েন্ট আমরা পাইলাম, এই 11টা পয়েন্ট আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। আগে ছিল 9টা, এখন হয়েছে 11টা। আগে ছিল 9টা, এখন হয়েছে 11টা। আর এই যে এখানে কিন্তু একটা টেকনিক্যাল প্রশ্ন আছে, আপনারা একটু দাগাই নেবেন। বিষয়টা হচ্ছে যে যদি 7 বছরের কম হয় তাহলে কোন কোন ক্ষেত্রে আপনার ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে। 7 বছরের কম যদি হয়, খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, 7 বছরের যদি কম হয় তাহলে কোন কোন ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে। মানে এরকমের কোনো অপরাধ করেছে যার শাস্তি 7 বছরের কম, যদি কোনো অন্য কোনো অপরাধ করা থেকে বিরত রাখার জন্য, কোনো ব্যক্তিকে অন্য কোনো অপরাধ করা থেকে বিরত রাখার জন্য, অপরাধের যথাযথ তদন্ত করার জন্য, সাক্ষ্য প্রমাণ রক্ষা করার জন্য, কোনো ব্যক্তিকে প্ররোচনা, হুমকি বা প্রতিজ্ঞা করা থেকে বিরত রাখতে, আর আদালতে উপস্থিত নিশ্চিত করার জন্য। এই কয়টা ক্ষেত্রে যদি কোনো আসামি আপনার বা কোনো ব্যক্তি যদি যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি 7 বছরের কম, সেক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আর কি করতে পারবে, 7 বছরের বেশি যদি হয় এরকম অপরাধ করে, তাহলে তাকে আপনার যে কোনো গ্রাউন্ডেই পারবে। এখন কন্ডিশন হচ্ছে আপনার 7 বছরের কম আর 7 বছরের বেশি, এই দুইটা আপনারা একটু, এই 7 বছরের কম যেটা, যে 4-5টা পয়েন্ট আছে, এইটা একটু খুব মনোযোগ সহকারে পড়েন, ঠিক আছে। প্রশ্নকর্তার সামনে যদি পড়ে যায় তাহলে কিন্তু এটা টেকনিক্যাল প্রশ্ন করে দিবে এখান থেকে। তারপরে দেখেন 55 ধারাতে ভবঘুরে অভ্যাসগত দস্যু ইত্যাদি গ্রেপ্তার, এটা আপনার 55 টাইটেল একবার ভিতরে পড়বেন, ভিতরে আর তারপর আর পড়ার দরকার নাই। 57 ধারা, এই টাইটেলটা কিন্তু 55 ধারার অবশ্যই ভালো করে মনে রাখবেন।
সাধারণ ধারা বলতে নাম এবং বাসস্থান জানাতে অস্বীকৃতি। যেমন ধরেন কোনো ব্যক্তিকে পুলিশের সন্দেহ হচ্ছে, যখন সন্দেহ হচ্ছে তখন পুলিশ তার কাছে গেছে, যাওয়ার পরে আপনার শুনতেছে যে আপনার কি কি আছে, কি কি বৃত্তান্ত, আপনার নাম কি, কোন জায়গা থেকে আসছেন, বাবার নাম কি, আপনার পরিচয় কি, আপনার এনআইডি কোথায়, এগুলো শুনতেছে, কিন্তু সেই ব্যক্তি সেগুলো দিচ্ছে না। যখন দিচ্ছে না তখন পুলিশ তাকে কী করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। তারপর আমি চলে যাব বেসরকারি ব্যক্তি বা সাধারণ ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। এটা বলা হচ্ছে আপনার 59 ধারাতে। 59 ধারাতে বলতেছে যে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য বা জামিন অযোগ্য অপরাধ করে বলে গণ্য হয়, তাহলে তাকে উক্ত ব্যক্তিকে যে কোনো বেসরকারি ব্যক্তি আটক করতে পারেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়া পুলিশের কর্মকর্তার নিকট কী করতে হবে, হাজির করতে হবে। মানে আপনি একজন সাধারণ ব্যক্তি, সিভিল পারসন, আপনি একজন সিভিল পারসন, আপনার সামনে যদি কোনো অপরাধ সংগঠন হয়, তাহলে আপনি কি করতে পারবেন, তাকে আপনি বাধা দিতে পারবেন এবং তাকে গ্রেপ্তার করতে পারবেন। গ্রেপ্তার করে কি করতে পারবেন, পুলিশ অফিসারের নিকট অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারবেন। এটা বলা হচ্ছে আপনার 59 ধারাতে। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বেসামরিক ব্যক্তি কর্তৃক আপনার কত ধারাতে কোনো আসামি বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, কত ধারাতে, তাহলে কি উত্তর করবেন, 59 ধারাতে। তারপরে চলে যান গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা থানায় সোপর্দকরণ। এই যে আপনার 60 ধারাতে 59 ধারাতে কি করলো, গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে 60 ধারাতে কি করবে, কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় ফারজানা লিমন আপু শুনতেছেন, ফারজানা লিমন আপু, হ্যাঁ, কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলে তাকে নিকটতম ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সোপর্দ করতে হবে। তাহলে কার নিকট, নিকটতম থানায় অথবা ম্যাজিস্ট্রেটের নিকট কী করতে হবে, তাকে আপনার নিয়ে যাইতে হবে। এটা হচ্ছে অনাবশ্যক বিলম্ব ছাড়া, এখানে কোনো হিন্টস দেওয়া নাই। এইবার আমি চলে যাব আপনার 61 ধারাতে। 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। যদি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত এবং 167 ধারার বিধান ব্যতীত 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। উক্ত 24 ঘন্টার হিসাব করার ক্ষেত্রে আটকের স্থান হতে ম্যাজিস্ট্রেটের উপস্থিত করার জন্য সেই সময় বাদ দিতে হবে। তাহলে আপনার এখানে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না গ্রেপ্তারের পর থেকে। আর এখানে আপনারা এই 61 ধারার সাথে আপনারা 81 ধারাটা আপনারা এক জায়গায় করে পড়বেন। 61 সাথে 81 ধারা কি করবেন, মিক্সড করে পড়বেন, ঠিক আছে। 81 ধারাতে বলতেছে যে গ্রেপ্তারের পর পদ্ধতি, এখানে গ্রেপ্তারকারী পরোয়ানার অধীন, মানে পরোয়ানাতে যদি কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে মানে ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা সহ যদি কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে কাউকে পরোয়ানার অধীন কাউকে গ্রেপ্তার করলে অনাবশ্যক বিলম্ব ব্যতীত তাকে কি করতে হবে, ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। এই যে দেখেন 61 ধারাতে বলতেছে আপনার 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, আর আপনার 81 ধারাতে বলছে অনাবশ্যক বিলম্ব ছাড়া। এই দুইটা ধারা, দুইটা কথা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ, খুবই আপনার গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্ন যে জায়গায় আমি টাচ করে যাচ্ছি, এটা কিন্তু আপনার শুধু করতেছি না, এগুলো আপনারা একটু মার্ক করে রাখবেন। এখান থেকে আপনারা পরীক্ষাতে প্রশ্ন পাবেন, ঠিক আছে। আমি পরবর্তী সেশনে আমি কি করব, ওয়ারেন্ট সহজ বলতে সেই ক্ষেত্রে যতদূর সম্ভব তাড়াতাড়ি হইতেছে, হ্যাঁ, অনাবশ্যক বিলম্ব ছাড়া। আর যদি ওয়ারেন্ট ছাড়া যদি গ্রেপ্তার করা হয়, ওয়ারেন্ট আপনার দেবে কে, থানা থেকে পুলিশ, ম্যাজিস্ট্রেট দিবে ওয়ারেন্ট দেওয়ার ক্ষমতা আছে কার, ম্যাজিস্ট্রেটের আছে। এখন ম্যাজিস্ট্রেট আপনার ওয়ারেন্ট দিয়ে বলতেছে যমক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসো, সেই সময় যদি গ্রেপ্তার করে, তাহলে অনাবশ্যক বিলম্ব ছাড়া কোর্টে হাজির করতে হবে। আর যদি আপনার কি করে,
এই আপনার যদি অনাবশ্যক বিলম্ব আপনার যদি এই গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, যেমন 54 ধারাতে, 55 ধারাতে, 57 ধারাতে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, তাহলে কত ঘন্টার মধ্যে হাজির করতে হবে? 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এই সেশনটা শেষ করতেছি। আমি